নমস্কার। কোনো রকম ভূমিকা না করে কবি বিজয়দের কয়েকটি কবিতা পড়ব। ভোরবেলা কোনো দেশভাগ হয় না, এই শীর্ষ নামের অধীনে এই কবিতা সংগ্রহের মধ্যে 4টি কবিতা আছে। সেই 4টি কবিতার আলাদা আলাদা শীর্ষ নাম আছে। প্রথমটি স্নানের রান্নাঘর। নিমপাতা, লোহা, আগুন, 3টি কাক স্নানের জল নিয়ে উড়ে আসছে তো আসছেই। ক্ষীর নদীর কূল থেকে এই বাড়িটির দূরত্ব কত? মাঝরাতের গুমট রান্নাঘর, এই ঘর মানে একা একা কান্না। জাগরণে থেকে শরীর হরণের স্বপ্ন দেখছে। স্নানের ইতিহাসে এই সংক্ষিপ্ত কান্নার একটু ভূমিকা আছে। শোক পালনের পর আমরা এভাবে কথা বলে থাকি। তারপর রান্নাঘর থেকে ইতিহাসের চিৎকার শোনা যায়, না, এখনো স্নানের জল আসেনি। হে রান্নাঘর, সমস্ত শরীরে হলুদ বাটা মেখে বসে আছো তুমি। পরের কবিতাটি পোস্টকার্ড ও ধানক্ষেত। সমস্ত শরীরে হলুদ বাটা মেখে বসে আছো তুমি। তোমাকে এখন একটি পোস্টকার্ড ভাবতে পারি। পোস্টকার্ড, আজ তুমি কার ঘরে যাচ্ছ? তোমাকে মিছিলের দুদিকের ইচ্ছে মতো ডানা, তোমাকে ডানার ভেতরে লেগে থাকা সূর্যাস্ত, তোমাকে সূর্যাস্তের ভেতরে ফুটে ওঠা ধানক্ষেত ভাবছি। পোস্টকার্ড, আজ তোমার বুকে কি লেখা আছে? পরের কবিতাটি গায়ে হলুদ দেশ। গায়ে হলুদ দেশ, দেশটির নাম গায়ে হলুদ, এরকম গায়ে হলুদ দেশ। আজ ধানক্ষেত যদি পোস্টকার্ড, আজ পোস্টকার্ড যদি পাখি হয়, তখন ভোরবেলা সব দেশ সমান, ভোরবেলা সব মানুষ সমান। ভোরবেলা কোনো দেশ ভাগ হয় না। হয়তো পোস্টকার্ড একটি দেশের নাম হতেও পারে। ঠিকানা লেখা যখন শেষ, তখন স্নান শুরু হয়। এখন তুমি কিছুক্ষণ একটি গায়ে হলুদ পাখি। তুমি উঠছো, তার মানে তোমার দেশও উঠছে। শেষ কবিতাটি ভোরবেলা কোনো দেশ ভাগ হয় না। ভোরবেলা না, সব সকাল সমান। ভোরবেলা কোনো দেশ ভাগ হয় না। দেশ মানে 1 লাইন পাখি, 2 লাইন ধানক্ষেত, 3 লাইন সূর্যাস্ত বা 4 লাইন পোস্টকার্ড। গায়ে হলুদ হয়ে তুমি 5 লাইন উড়ে গিয়েছিলে, এখন ফিরে এসেছো। হে দীর্ঘ সুদীর্ঘ ব্যবধান, ভোরবেলা তোমার ও আমার ইচ্ছা অসম্ভব সমান। এরপরে প্রান্তরে ঠান্ডা এসে অন্তরে লাগে, এই শীর্ষ নামে আবার কয়েকটি কবিতা আছে এবং সেগুলির প্রত্যেকটির আলাদা আলাদা শীর্ষ নাম আছে। যেমন এটি হলো খবর দখল। খবর দখল একমাত্রায় লেখা আছে, জবরদখলের মতো। আলমারির ভেতরে এত কুয়াশা, সিন্দুকের ভেতরে এত বরফ। শীতকাল কি কৃষকের বাস্তুজমি যে দখল হয়ে যাবে? শীতকাল যারা দখল করতে চায়
তারা কোনো কবিতায় থাকে না, যত দখল তত দেশ তত প্রেম। মুখ হা হা করে তীব্র হাহাকার, ঘুম আসছে ঘুম আসছে, ঘুমের ঘন ঘন দাপট, ঘুমের সাথে সাথে কিছু ছোট ও বড় স্বপ্ন আছড়ে পড়ছে দরজায়। ঘুম এত জোরে জোরে ঘুম, ঘুমের এরকম নামডাক, অক্ষর ফেটে ফেটে চৈতন্য চৌচির। শরীরের শীতকাল এবং শীতের কালক্রম থেকে রক্ত ঝরছে যেন। রক্ত কি দখল করে নিচ্ছে কেউ? পরের কবিতা, যেরকম স্বপ্ন সেরকম। যদি নিজের স্বপ্ন নিজে নিজেই দেখো, তাহলে দেশ এত বড় এবং দেশ এত ভারী যে স্বপ্নের ওজন খুব বেড়ে যায়। তখন স্বপ্নের ভেতরে সামান্য হাওয়া হলে জানালার কাঁচ ফেটে যেতে পারে। দেশ সব পারে, কিন্তু ভাঙা জানালার কাঁচ জোড়া দিতে পারে না। দেশ সব পারে, কিন্তু আমলকি গাছের ডালে বসে শীতকাল বানাতে পারে না। নিজের শীতকাল নিজেকেই বানাতে হয়। পরে লাল উলের টুপি। শীতকালের মাথায় লাল উলের টুপি পরিয়ে দিলে মনে হবেই বিপ্লবের এবারও বাচ্চা হলো। বিপ্লবকে চেনেন তো? একেবারে পাগল পাগল ফাগল ফাগল। বাচ্চা জন্মায়, বাচ্চা জন্ম নিচ্ছে, বাচ্চা জন্মাইতেছে, কিন্তু বিপ্লব প্রতিবার নিজের বাচ্চাকে ঠিকঠাক চিনতে না পেরে পেছনের গেট দিয়ে পালিয়ে যায় এবং বাচ্চাকে ক্রমশ ভুলে যেতে ওর কোনো অসুবিধা হয় না। জন্মানোর পর পৃথিবীর সব বাচ্চাই বিপ্লব। এই শীতকালে এসে কখনো কখনো আমার এরকমও মনে হয়েছে, সব বিপ্লবের মাথায় কিন্তু লাল উলের টুপি থাকে না। সম্পর্ক প্রথম। সম্পর্ক যেরকমই হোক, আমি শীতকালের নিচে কখনো নামি না। আমারও তো একটা সম্মান আছে, যেখানে কাঁথা মুড়ি দিয়ে এখনও অনেকে আগাথা কৃষ্টি পড়ে। বান্ধবীর স্বপ্নের ভেতরে ঢুকে আমার যা স্বপ্ন, গান নয়, শুধু সম্পর্ক। স্বপ্ন শুধু একটা না, সম্পর্ক শুনেছিল। স্বপ্নে ওই একবারই আমি শীতকালের ওপরে উঠেছিলাম। পরেরটি, শীতকাল অনেক ঠোঁটের শীতল। অনেক সরস্বতীর ঠোঁট, অনেক লিপস্টিক, অনেক বড় বাজারে রাজহাঁস, অনেক প্রতীক, অনেক পুস্তকের ভেতরে গোপনীয় অনেক দস্তানা, অনেক হানাবাড়ির ভেতরে আছে অনেক হাসনুহানা, অনেক পায়রার ভেতরে পুরনো অনেক সায়রাবানু, অনেক লাড্ডুর ভেতরে থাকে অনেক লেডি রানু। এরকমই অনেক ছোট ছোট গল্পের ত্বকে জীবিত মানুষের চুম্বন ভুলে যাই এবং ভুলে যেতে যেতে মৃত মানুষের চুম্বন হয়ে যায়। প্রথম 6টা লাইন অন্যরকমভাবে হয়তো পড়া যেতে পারতো। দেখি সেটা কেমন হয় কিনা আমি জানি না। আমার এটা কবিতার শরীরটি দেখে, অক্ষর লিপি বাক্যের শরীরটি দেখে আমার মনে হচ্ছে এটাকে অন্যরকমভাবে পড়া যেতে পারে। প্রথম 6টা লাইন, অনেক সরস্বতীর ঠোঁট, অনেক লিপস্টিক, অনেক বড় বাজারে রাজহাঁস, অনেক প্রতীক,
রাজহাঁস অনেক প্রতীক, অনেক পুস্তকের ভেতরে গোপনীয় অনেক দস্তানা, অনেক হানাবাড়ির ভেতরে আছে অনেক হাসনুহানা, অনেক পায়রার ভেতরে পুরানো অনেক সায়রা বানু, অনেক লাড্ডুর ভেতরে থাকে অনেক লেডি রানু। এখানটা আছে কিন্তু প্রথমে ঠিক সেই মাত্রা মেনটেন হচ্ছে না পড়তে গেলে। অনেক সরস্বতীর ঠোঁট অনেক লিপস্টিক, হচ্ছে না। অনেক সরস্বতীর ঠোঁট অনেক লিপস্টিক, অনেক সরস্বতীর ঠোঁট অনেক লিপস্টিক, অনেক বড় বাজারে রাজহাঁস অনেক প্রতীক। গদ্য, অনেক পুস্তকের ভেতরে গোপনীয় অনেক দস্তানা, অনেক হানাবাড়ির ভেতরে আছে অনেক হাসনু হানা, অনেক পায়রার ভেতরে পুরানো অনেক সায়রা বানু, অনেক লাড্ডুর ভেতরে থাকে অনেক লেডি রানু। তারপরে এরকমই অনেক ছোট ছোট গল্পের ত্বকে জীবিত মানুষের চুম্বন ভুলে যায় এবং ভুলে যেতে যেতে মৃত মানুষের চুম্বন হয়ে যায়। প্রান্তরের ঠান্ডা এসে অন্তরে লাগে। অন্তর কখনো আন্তর্জাতিক ঘুম, যেন আলাদা রাষ্ট্রসংঘ। সেখানে এখনও আমার ঘুমন্ত প্রস্তাবগুলি। প্রস্তাবের ভেতরে খোদাই করা আছে প্রচুর বাঙালি খিদে ও কিছুটা প্রাচ্যের প্রচলিত খাদ এবং প্রাচীন খ্রিস্টাব্দের বিভিন্ন ক্ষুদিরাম। অথচ আমি ইতিহাস এক ফোঁটাও জানি না। যুদ্ধ লিখতে গেলে কেবলই কলমের ক্রুদ্ধ চোখমুখ। লিখতে না পারলে মাঝে মাঝে ঘরের বাইরে আসি, সিগারেট ধরাই। প্রান্তরের ঠান্ডা এসে ধীরে ধীরে অন্তরে লাগে। আজকে কবি বিজয়দের কবিতা পাঠ এইটুকুই এখন আপাতত থাক। এই বিজয়দের কবিতা পড়তে গিয়ে অনেক জায়গায় অনেক রকম তিনি বিভিন্নতা আনার চেষ্টা করেছেন বলে মনে হচ্ছে। সাধারণ কথাগুলোকে, সাধারণ বক্তব্যগুলোকে একটু অসাধারণ করার চেষ্টা করেছেন এবং মোড়কগুলোকে, যে মোড়কগুলো দিয়েছেন সেই মোড়কগুলো যে খুব দামি কোনো মোড়ক, যেমন দেখেন না যে আজকাল বাজারে খাবারের জিনিস, চকলেট, বিস্কুটের জিনিস খুব সুন্দর করে রংচঙে প্যাকেট করে করা হয়, সেই রকম আয়োজন তিনি করেননি। অথচ তিনি একটা ভালো পোশাক বানিয়েছেন, যে পোশাকটার ভেতরে অন্য কিছু আছে, কিন্তু পোশাকটাকে দেখলে খুব মূল্যবানও মনে হবে না, আর পোশাকটাকে দেখলে খুব স্বাভাবিকও মনে হবে না। এইরকম একটা ওনার লেখাগুলো এবং কবিতার নামকরণ এবং এক একটি আপনার ওই গ্রুপ তৈরি করে নেওয়া, 4টে 5টা 6টা কবিতাকে নিয়ে একসঙ্গে একটা গ্রুপ তৈরি করা, এগুলো দেখে একটা কোথাও যেন একটা এই ধরনের ভাবনা চিন্তা হচ্ছে যে অন্য কোনো রকমের একটা পরিকল্পনা যেন তার মাথায় ছিল এবং সেটারই তিনি এক্সপেরিমেন্ট করেছেন বিভিন্ন রকমভাবে। সেখানে খুব বেশি ব্যাকরণ এবং প্রথাসিদ্ধ যে চলন, সেটাকে যে তিনি মেনটেন করতে চেয়েছেন তা করেননি। আবার প্রথাসিদ্ধ চলন যদি কখনো কোথাও 2-4 লাইনের মধ্যে এসে যায়, সেটাকে জোর করে হটিয়ে দেওয়ারও চেষ্টা করেননি। এরকমই আমার মনে হলো। নমস্কার।